নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 2রা নভেম্বর 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 182nd মানে 182তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। এর আগের দুটো অনুষ্ঠান আপনারা যদি দেখে থাকেন নিশ্চয়ই দেখবেন যে আমরা কিন্তু আউটডোরে শ্যুট করেছি। দমদমের একটা স্কুল থেকে আমরা শ্যুট করেছি। দমদমের সেই তাদের স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা তারা শুনেছে, তাদের শিক্ষয়িত্রীরা বা শিক্ষকরা শুনেছেন, লোকাল অধিবাসীগণ শুনেছেন, স্কুলের প্রিন্সিপাল তিনিও শুনেছেন এবং বলাই বাহুল্য তারা এনজয় করেছে এবং তারা আজকে দ্বিতীয়বার দেখছে বা তারা দ্বিতীয়বার অলরেডি দেখে ফেলেছে। তো আজকে আমরা আবার আমাদের পুরনো জায়গায় ফিরে গেছি, পুরনো জায়গা থেকেই শুটিং করছি। তো আমাদের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন সময় নষ্ট না করে আমরা আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনা সঙ্গীত শুনে এবং এই সম্প্রচারণের দায়িত্বে যিনি আছেন শ্রী পবিত্র সুর প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার, তাকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
নমস্কার। বাকচক্রে আমরা 1896 সালে স্বামীজির আমেরিকা এবং ইংল্যান্ড প্রায় শেষ করে ফেলেছি। এরপরই স্বামীজি দেশে ফিরবেন। আমরা গত সপ্তাহে যে আলোচনাটা করেছিলাম সেটাও স্বামীজির দেশে ফেরা নিয়ে। আজকে স্বামীজি একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন জোসেফিন ম্যাকলাউডকে দেশ তাকে কীভাবে টানছে। স্বামীজি যখন ফিরে আসেন, স্বামীজিকে একজন প্রশ্ন করেছিল যে আপনি তো 4 বছর আমেরিকায় থাকলেন, ইংল্যান্ডে থাকলেন, তো এখন ভারতবর্ষ আপনার কীরকম লাগছে? স্বামীজি উত্তরে বলেন, ভারতবর্ষ আমার কাছে তীর্থভূমি। স্বামীজিকে জিজ্ঞেস এবং স্বামীজি অসাধারণ ভাষায় বলেন যে the very soil of India has become holy to me. It is now the holy place, the land of pilgrimage, the তীর্থ। ভারতবর্ষর কথা তিনি পাশ্চাত্যে বলেছিলেন এবং আমি বারবার বাকচক্রে বলেছি, আপনাদের সবাইকে বলছি, আপনারাও স্বামীজি পড়ুন এবং দেখবেন স্বামীজির মতন পাশ্চাত্যে গিয়ে কেউ ভারতীয়দের জন্য কাঁদেনি। স্বামীজি কেঁদেছেন, স্বামীজি ভারতবর্ষের কথা ভেবেছেন। পাশ্চাত্যে বসেই তিনি পরিকল্পনা করেছিলেন একটি প্রতিষ্ঠান তৈরি করার, পাশ্চাত্যে বসেই তিনি একটি খবরের কাগজ তৈরি করার কথা ভেবেছিলেন, পাশ্চাত্যে বসেই আমাদের যুব সমাজের কী করণীয় সেটিও তিনি ভেবেছিলেন। ফলে পাশ্চাত্যে বসেই বিবেকানন্দ সবসময় ভারতের কথা ভেবেছেন এবং এই যে চিঠিটা লিখছেন সেটি জোসেফিন ম্যাকলাউডকে অসাধারণ লেখা চিঠি। জোসেফিন ম্যাকলাউড আপনারা জানেন বিবেকানন্দকে জো বলে ডাকতেন। অসাধারণ মানুষ ছিলেন তিনি, ধনির দুয়ালি, ধনির কন্যা। তিনি 94 বছর বয়সে বেঁচেছিলেন, কিন্তু যখন তিনি মারা যাচ্ছেন তখন আমেরিকার একটি নার্সিংহোমে রেজিস্টারে লেখা আছে বয়স হচ্ছে 48। অনেকেই বলেন যে মেয়েরা নাকি বয়স কমায়। একটা প্রচলিত বাংলা কথা আছে যে ছেলেদের মাইনে আর মেয়েদের বয়স কখনো জিজ্ঞেস করতে নেই। জোসেফিন ম্যাকলাউড বিবেকানন্দকে দেখে নিজের বয়স গুনতে শুরু করেছিলেন। জোসেফিনের দিদি ছিলেন বেটি লেগেট। ফ্রান্সিস লেগেট স্বামীজির বিশেষ বন্ধু, আমেরিকার ব্যবসায়ী। তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে জোসেফিন ম্যাকলাউডের দিদি। এবং জোসেফিন ম্যাকলাউডের বাবা, তিনি খুব ধনী ছিলেন। তিনি ছেলে মেয়েদের নাম সব বিখ্যাত মানুষের নামে রেখেছিলেন। জোসেফিন ছিলেন নেপোলিয়নের স্ত্রীর নাম। এই যে বেটি লেগেট, বেটি হচ্ছে জর্জ ওয়াশিংটনের স্ত্রীর নাম। তার দুই যে ছেলে ছিল, একজনের নাম ছিল জর্জ, একজনের নাম ছিল এব্রাহাম। একজন এব্রাহাম লিঙ্কন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, আরেকজন আমেরিকান প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। ফলে অত্যন্ত ধনীর কন্যা ছিলেন জোসেফিন ম্যাকলাউড। তার মনে হয়েছিল যে বিবেকানন্দকে দেখার পর আর বিয়ে করা যায় না, তাই তিনি বিয়ে করেননি কোনো দিন। দীর্ঘ জীবন তিনি বেলুড় মঠে আসতেন। স্বামী লোকেশ্বরানন্দজি এবং স্বামী হিরণ্ময়ানন্দজি দুজনের কাছেই জোসেফিন ম্যাকলাউডের গল্প শুনেছি। আর গল্প শুনেছি হরিসাধন দাশগুপ্তর কাছে। হরিসাধন দাশগুপ্ত আমেরিকায় গেছেন, তখন স্বামী প্রভবানন্দজি হলিউড বেদান্ত সেন্টারের প্রধান। তো বলছেন দাঁড়ান, আজকে যিনি সেন্টার টেবিল তিনি এখনও আসেননি। তখন ওরা বলছেন দেখুন লাঞ্চের তো সময় হয়ে গেছে, আমরা তো এখন খাবারের জন্য বসে আরেকটু অপেক্ষা করি না। এরপর একজন বৃদ্ধা ঢুকলেন, অত্যন্ত সাজগোজ করা, এবং স্বামী প্রভবানন্দজি হরিসাধনবাবুর সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন যে ইনি হচ্ছেন বিবেকানন্দের বন্ধু জোসেফিন ম্যাকলাউড। বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি তো দীক্ষা নেননি, জিজ্ঞেস করেছেন আমি কী করব। তো স্বামীজি বলেছিলেন ভারতবর্ষ নাম জপ করো। আমরা দেখব জোসেফিন ম্যাকলাউড হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে কি করে পয়ঃপ্রণালী পরিষ্কার করতে হয় তারও অ্যাডভাইসারি বোর্ডে আছেন। আবার গুজরাটে তার যে সিভিক বডি, সেখানে কি করে মৌমাছি চাষ করে মানুষ অর্থ উপার্জন করতে পারে তারও তিনি উপদেশ দিচ্ছেন। তিনি সবসময় একটা বড় ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতেন এবং তাতে সাথে একটি ছাতা থাকতো, একটি টুপি থাকতো, এবং বলতেন দেখো স্বামীজির ডাক কখন আসে, সেইটা ডাক এলেই আমার চলে যেতে হবে, ফলে আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখছি। জোসেফিন ম্যাকলাউডের অদ্ভুত জীবনের অভিজ্ঞতা হয়েছিল। বেলুড় মঠে তিনি যখন থাকতেন, যখন সন্ধেবেলায় বেলুড় মঠে আরাত্রিক ভজন হয়, তখন জোসেফিন ম্যাকলাউড স্বামীজির একটি ছবির সামনে নাচতেন, এরকম শোনা গিয়েছিল। কেউ কোনো দিন দেখেননি, কিন্তু লোকমুখে শোনা গিয়েছিল। একদিন স্বামী অশোকানন্দজি তিনি দরজা খুলে ঢুকে পড়েন এবং দেখেন জোসেফিন ম্যাকলাউড ওই স্কার্টের কোনাটি ধরে নাচছেন। তখন জোসেফিন ম্যাকলাউড ভীষণ বিরক্ত হন। প্রথম কথার মনঃসংযোগে বিঘ্ন ঘটে, দ্বিতীয় কথা এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত একটি জিনিস, কেন অশোকানন্দজি দরজায় টোকা না দিয়ে ঢুকলেন।
তখন অশোকানন্দজিকে বলেছিলেন যে স্বামীজির ছবির দিকে তাকিয়ে, হু কেয়ার্স ফর দ্যাট নিগার। আমেরিকানরা তো ভারতে তখনকার দিনে নিগার বলতো, এই কালা আদমি বলতো, বলে হু কেয়ার্স ফর দ্যাট নিগার। তবে অশোকানন্দজিও বলছেন হেসে, ইয়েস ট্যান্টিন, হু কেয়ার্স। স্বামীজি ট্যান্টিন বলে ডাকতেন। তারপরে যে কথাটি বলেছিলেন সেটি খুব গুরুত্বপূর্ণ। জোসেফিন ম্যাকলিওড বলেছিলেন, নেভার সে বিবেকানন্দ ওয়াজ, সে বিবেকানন্দ ইজ। কখনো বলবে যে বিবেকানন্দ নেই বলবে না, বলবে বিবেকানন্দ আছে। এবং তারপরে বলেছেন, যেদিন বিবেকানন্দের থেকে বড় মানুষ দেখব সেদিন বিবেকানন্দকে ফেলে দিয়ে তার কাছে চলে যাব। কিন্তু জোসেফিন ম্যাকলিওডের কারুর কাছে যাওয়া হয়নি। জোসেফিন ম্যাকলিওডকে স্বামীজি চিঠি লিখছেন। এই চিঠিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথম হচ্ছে, আমার সেই পুরাতন প্রিয় দেশটি এখন আমায় ডাকছে, যেতেই হবে আমাকে। সুতরাং এপ্রিলে রাশিয়ায় যাবার সকল পরিকল্পনা বিদায়। ভারতে কাজকর্ম কিছুটা গোছগাছ করে দিয়েই আমি চিরসুন্দর আমেরিকা, ইংল্যান্ড প্রভৃতি স্থানে আবার ফিরে আসছি। একটা ছেলের স্বপ্ন, কেমন? আমরা তো স্বামীজিকে সবসময় ঘটি ঘটি প্রণাম করেই ছেড়ে দিই। একটা 33 বছরের ছেলের স্বপ্ন, যে ছেলেটি আমেরিকার বিপুল সাফল্য ছেড়ে এবার দেশে ফিরছে, যেখানে তার পদে পদে অপমান রয়েছে। তিনি জানতেন, বিশেষত কায়স্থকুলে পয়দা হওয়ায় আমি এখন চোরদায় ধরা পড়েছি, লিখেছিলেন তো। ফলে দেশে ফিরে আসছেন এবং ফিরে আসার সময় তার দেশের মানুষ তাই কীভাবে পর্যদুস্ত করবে তিনি জানতেন। তবুও তিনি দেশে ফিরছেন কেন? বলছে, আমার প্রিয় দেশে ফিরছি। আমেরিকা, ইংল্যান্ড থেকে এখনও কেউ ভারতবর্ষে প্রিয় দেশে ফেরে না। ও দেশে যে থেকে যায় কারণ এই দেশটা প্রিয় নয়। কিন্তু বিবেকানন্দ ফিরছেন প্রিয় দেশে, এবং ফিরে কী করবেন? একটি প্রতিষ্ঠান তৈরি করবেন, যে প্রতিষ্ঠান মানুষের সেবায় নানাভাবে নিজেকে নিয়োজিত রাখবে। আধুনিক ভারতবর্ষের ইতিহাসে এমন একটি সন্ন্যাসী প্রতিষ্ঠান, যে সন্ন্যাসীর প্রতিষ্ঠানটি বলবে আমার মুক্তি জগতের হিতের জন্যে। এবং ভারতবর্ষে যে মুক্তির ধারণা আছে, সেই ধারণা হচ্ছে মানুষ যখন নিজের মধ্যে ডুবে যায় সে নিজেকে আবিষ্কার করে। কি আবিষ্কার করে এ সম্বন্ধে ভারতীয় দর্শন নীরব। বিবেকানন্দ বলে দিলেন কি আবিষ্কার করে। বললেন, তুমি তোমার স্বার্থপরতা, হিংসা ত্যাগ করো এবং মানুষের মধ্যে তুমি তোমার দেবতাকে খুঁজে পাও। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয় দর্শনে বিবেকানন্দকে পড়ানো হয় না। ইটস এ ট্র্যাজেডি। যদি বিবেকানন্দকে বেদান্ত দর্শনে পড়ানো হতো, যারা ছাত্রছাত্রী শুনছেন তারা বেদান্তের যথার্থ মানেটা বুঝতে পারতেন। আমি বললাম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মইব না পড়ো। তারপর জীব এবং ব্রহ্ম এক। আমি পাবো কী করে? আমি পাবো হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মানুষের সেবা করে। এইটি হচ্ছে বিবেকানন্দের নতুন কনসেপ্ট। অধ্যাপক গোবিন্দ সদাশিব ঘুরি, আমি প্রায় একটি বইয়ের কথা বলি, বাকচক্র পড়ে শুনে আমাকে অনেকে ফোন করেন এবং এই বইটি কোথায় পাবো বলেন। দুর্ভাগ্য বইটি এখন পাওয়া যায় না। কলেজ স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানে খুঁজলে পাওয়া যায়। ইন্ডিয়ান সাধুস বলে একটা বই আছে, গোবিন্দ সদাশিব ঘুরির লেখা। এই বইটি আমাকে শঙ্করীপ্রসাদ বসু পড়তে বলেন এবং আমি ছাত্র জীবনে বইটিকে কিনেছিলাম, সেটাও একটা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে। সেইখানে বলেছিলেন যে সমাজসেবা যে আধ্যাত্মিক জীবনের অঙ্গ, সেইটি বিবেকানন্দ আমাদের সামনে বলে দিয়েছেন বা দেখিয়ে গেছেন। সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. সন্ন্যাস জীবনে সেবা একটা বড় কাজ স্বামীজি শিখিয়ে দিয়ে গেলেন। এবং আমরা দেখব যখন আমাদের বন্যা হয়েছে, তিনি বেলুড় মঠ বিক্রি করে দিতে চেয়েছেন বন্যা দুর্গত মানুষের সেবার জন্যে। এই যে নতুনভাবে একটা জীবনের দর্শনকে বোঝা। আমাকে সেদিনই একটি ছেলে জিজ্ঞেস করেছে ফোন করে, আচ্ছা মুক্তিটা কী? বললাম, ভাই মন দিয়ে বিবেকানন্দ পড়। বলুন, না আমি আপনাদের বাকচক্র সবটা শুনি। বললাম, বাকচক্র তো আমি বলে দিচ্ছি মুক্তিটা কী। অক্ষমতা থেকে, সীমাবদ্ধতা থেকে, ত্রুটি থেকে মুক্তি। এখন আমি কি করে মুক্ত হব অক্ষমতা থেকে? মুক্ত হব হচ্ছে আমি যদি কাউকে দেখি যে আমার থেকে খারাপ অবস্থায় রয়েছে এবং তার ভেতরের অন্তরাত্মাকে আমি যদি একটু সুস্থির রাখার চেষ্টা করি, আমার নিজের অহংকারটা চলে যায়। এটা নতুন কনসেপ্ট, কিন্তু বিবেকানন্দর সম্পূর্ণ নতুন কনসেপ্ট এবং অরিজিনাল কনসেপ্ট, যে তুমি সেবার মধ্যে দিয়েই তোমার যে ত্রুটিগুলো, অহংকার তো একটা বড় ত্রুটি, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে শ্রী ভগবান গীতায় বলছেন, এই ত্রুটিটাকে কাটানো যায়।
আমার মনে আছে বহুদিন আগে আমার গুরু মহারাজ স্বামী ভূতেশানন্দজিকে আত্মস্থানন্দজি, তিনিও রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ হয়েছিলেন, তিনি তখন সাধারণ সম্পাদকও নন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এখন তো অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বলে, তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি কাঁকুরগাছিতে গেছি, মহারাজ তখন কাঁকুরগাছিতে থাকতেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তা জিজ্ঞেস করছিলেন, মহারাজ আমি কী করে বুঝবো যে আমার অহংকার চলে গেছে? আর আত্মস্থানন্দজি না খুব অসাধারণ এই টকার ছিলেন, কথা বলতে পারতেন খুব ভালো। তখন মহারাজ এক সেকেন্ডও ভাবলেন না, বললেন তোমার টেবিলের উল্টো দিকে যে লোকটি কথা বলতে এসেছে সে যদি তোমার সঙ্গে ভয় না পেয়ে কথা বলে তাহলে বুঝবে তোমার অহংকার চলে গেছে। এক লাইনের উত্তর, কিন্তু কথাটা সাংঘাতিক। আমরা যে মুহূর্তে টেবিলের এদিকে বসি তখন ওদিকের মানুষটাকে কথা আমরা ভাবি না। বিবেকানন্দ সেটি ভারতবর্ষকে শেখাতে চেয়েছেন। বলতে পারেন যে ভারতবর্ষ তো এখনও শিখছে না। যীশুখ্রিস্টের মৃত্যুর 400 বছর পরে তার কথা প্রচারিত হয়েছিল ইউরোপে, 400 বছর প্রচারিত হয়নি। তো বিবেকানন্দ চলে গেছেন 1902। 200 বছর পার হোক, দেখুক না কি হয় মানুষের। সময় দিতে হবে তো। একটা কনসেপ্ট যখন আসে পৃথিবীতে সে তো ওভারনাইট চেঞ্জ হয় না, আস্তে আস্তে মানুষের মানসিকতা পরিবর্তন হয়। আমি তো বারবার আপনাদের বলেছি, বাকচক্রে বহুবার বলেছি, বহু বক্তৃতায় বলেছি যে আমাদের দেশে সকলের অজান্তে একটা বিবেকানন্দ ঢেউ আসছে, সকলের অজান্তে। আমি তো সবসময় বলি যে এমন কোনো দিন নেই যেদিন কোনো না স্কুল কলেজে স্বামীজি নিয়ে আলোচনা হচ্ছে, কোনো না কোনো স্কুল কলেজে, কোনো না কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে স্বামীজি নিয়ে আলোচনা হচ্ছে, এমন কোনো দিন হয় না। তার মানেটা কি? ছেলেমেয়েরা শুনতে চাইছে। না শুনলে যদি স্কুল কর্তৃপক্ষ বলতেন যে স্বামীজির আলোচনা করছি, তাহলে ছেলেমেয়েরা শুনতে না চাইলে কেউ আসতেন না, চলে যেতেন। আসছেন কেন? আসছেন হচ্ছে যে এই লোকটার ভেতরে এমন কিছু একটা জাদু আছে তার দর্শনের মধ্যে যে বিবেকানন্দকে সহজে স্পর্শ করা যায়। অনেকেই বলেন যে বিবেকানন্দ খুব কঠিন, আসলে বিবেকানন্দ পড়েন না তারা মন দিয়ে। এবং বলভদ্রানন্দজি যেটা বলতেন, আমি সে কথাটা আবার আপনাদের অনুরোধ করছি, স্বামীজির ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে এবং বাংলা চিঠিগুলো বাংলায় পড়বেন। আমি যখন ছাত্র ছিলাম তখন মহারাজ তো ব্রহ্মচারী, পবিত্র চৈতন্য, তো মহারাজ আমাকে বলতেন দেখো এইভাবে পড়ো। সেটি পড়ে যে আমার কী উপকার হয়েছে সে আর বলবার না। আমি তরুণদাকে এখনও দেখা হলে বলি যে মহারাজ সেই যে আপনি বলেছেন আমি এখনও তাই করে যাচ্ছি। আমি ইংরেজি চিঠিটা ইংরেজিতে, বাংলা চিঠিটা বাংলায় বলি। যেহেতু বাকচক্রে আমাদের বাংলায় আলোচনা হয় তাই আমি ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে বলি না, বাংলায় যে অনুবাদ রয়েছে সেইটা বলি। যেমন জোসেফিন ম্যাকলাউডের এই চিঠিটা বাংলায় অনুবাদ করা হয়েছে, এটা অরিজিনালি ইংরেজিতে লেখা। এবং স্বামীজির তো বেশিরভাগ চিঠি ইংরেজিতে, বাংলায় চিঠি অনেক কম, কারণ বিদেশ থেকে কাকে আর যখন সাহেব মেমদের লিখেছেন সব ইংরেজিতেই লিখতে হয়েছে। এই প্লেসে এই রাশিয়া যাওয়ার স্বামীজির খুব ইচ্ছে ছিল। টলস্টয় রাজযোগ পড়েছিলেন, পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। স্বামীজির ইচ্ছে ছিল রাশিয়া যাওয়ার। জার্মানিতে গিয়েছিলেন, ফ্রান্সে গিয়েছিলেন, ইটালিতে গিয়েছিলেন, রাশিয়া যেতে পারেননি। শরীরটাও তো খারাপ, শরীরটা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। দ্বিতীয়বার যখন গেলেন তখন তো শরীর প্রচণ্ড খারাপ, জাহাজে তো একেবারে খুবই খারাপ শরীর। তারপর আস্তে আস্তে ইংল্যান্ডে গেলেন, 15 দিন থেকে আমেরিকায় চলে গেলেন এবং আমেরিকায় গিয়ে শরীর আস্তে আস্তে ঠিক হলো। কিন্তু তখন তো ডায়াবেটিসটা ধরে ফেলেছে, ফলে ডায়াবেটিস যেই স্বামীজি ধরে ফেললো, স্বামীজি আস্তে আস্তে শরীরটা ভাঙতে লাগলো। এবং আপনাদের স্বামীজির একটা বই আছে রামকৃষ্ণ মিশন থেকে বের করা, বায়োগ্রাফি অফ বিবেকানন্দ ইন পিকচার্স। সেখানে স্বামীজির পরের দিকের ছবি দেখেন, মনে হবে লোকটা নতুন লোক। স্বামীজি যদি 37 বছর বয়সের ছবি দেখেন, 38 বছর বয়সের ছবি দেখেন, তখন তো আনট্রিটেড ডায়াবেটিস, এবং আনট্রিটেড ডায়াবেটিস স্বামীজি আবার তছনছ করে দিয়েছিল। নিজেই বলতেন যে আমার পারিবারিক রোগ, এতেই আমার মৃত্যু হবে আমার নিশ্চিত। এবং যেহেতু আনট্রিটেড ডায়াবেটিস, তাই ঠিক বাবার মতন তিনি সেরিব্রাল স্ট্রোকে চলে গেলেন। এবং সেরিব্রাল স্ট্রোকে মারা গেলে যা হয়, স্বামীজিরও তাই হয়েছিল। যখন শরীরটা পড়ে রয়েছে, শরীরটা চলে গেছে, তখন মনে হচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। এবং তার যে বর্ণনা আছে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের, যে একেবারে, আর সত্যি কথা বলতে গেলে 39 বছরের ছেলে শুয়ে আছে। তো আমরা এখন স্বামীজিকে যখন কথা বলি তখন মাথায় হাত ঠেকাই, তখন স্বামীজি। আমাদের সবসময় মনে রাখতে হবে একটা টকবগে ছেলে, তিনি যে চিঠিগুলো লিখতেন জোসেফিন ম্যাকলাউডকে, সেটা বন্ধুর মতো লিখতেন। গুডউইনের আসাটা একটা সৌভাগ্য, কারণ তার ফলে এখানকার বক্তৃতাগুলো লিপিবদ্ধ হয়ে পর্যায়ক্রমে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে খরচা পোষাবার মতো যথেষ্ট গ্রাহক জুটে গিয়েছে। এই যে গুডউইন
গুডউইন যদি থাকতেন, এই কথাটা আমি প্রায়ই বলি, এবং যারা রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী আছেন, শঙ্করীবাবুর সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, মারি লুই বার্কের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, তারা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন যে বিবেকানন্দের সঙ্গে গুডউইন যদি দ্বিতীয়বার বিলেতে যেতেন, যে বক্তৃতাগুলো স্বামীজি দিয়েছিলেন সেই বক্তৃতা সাংঘাতিক। দেখুন, দ্বিতীয়বার তো বিবেকানন্দকে ইংল্যান্ড নিল না, আমেরিকাতে প্রথমবার তিনি গিয়েছিলেন সম্পূর্ণ অচেনা একটি যুবক, দ্বিতীয়বার তো আমেরিকা বিবেকানন্দকে দুহাতে আলিঙ্গন করে গ্রহণ করেছিলেন, এবং স্বামীজির যে বক্তৃতাগুলো দিয়েছেন তখন তো ম্যাচিওর স্বামীজি, ম্যাচিওর মানে 30 বছর বয়সেও ম্যাচিওর ছিল, কিন্তু ভারতবর্ষে ফেরার পর সব কিছু দেখার পর তার যে ম্যাচিওরিটি সেটা যদি আমরা পেতাম, আমি কথায় কথায় বলি যে আরও 10 খণ্ড কমপ্লিট ওয়ার্কস বেরোতো। বাস্তবিক তাই, যে 170টা বক্তৃতা দ্বিতীয়বার আমেরিকায় দিয়েছিলেন, 170টা বক্তৃতা দেওয়া সোজা কথা নাকি? সেই বক্তৃতা যদি আমরা পেতাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন, বিভিন্ন হোটেলে দিয়েছিলেন, তার বর্ণনা আছে যে তখন তো এই স্টার মার্কটা ছিল না, কিন্তু বড় বড় হোটেল, তার লবি ভর্তি হয়ে গেছে, 2টো লবি বক্তৃতা চলছে, এবং মাইক্রোফোনও তখন নেই। গুডউইন ছিলেন দ্রুত শ্রুত লিপিকার। তিনি কি করতেন? তিনি স্বামীজির লেখা নোট নিতেন, স্টেনোগ্রাফার ছিলেন, এবং টাইপ করেই স্বামীজিকে দিয়ে পড়িয়ে নিতেন। মনে রাখতে হবে আমাদের, এই যে লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, পুরোটা কিন্তু গুডউইনের নোট নেওয়া, মনে রাখতে হবে। শিকাগোর বক্তৃতা তখন যে স্বামীজি বলেছিলেন সেগুলো স্টেনোগ্রাফাররা নোট নিয়েছিলেন, তাই মাত্র 6টা বক্তৃতা আমরা পাই। 11, 15, 19, 20, 26, 27 সেপ্টেম্বর আমরা পাই না বিবেকানন্দ সায়েন্টিফিক সেশনগুলো কি বলেছিলেন। যেহেতু গুডউইন নেই, ফ্রেঞ্চ ভাষায় যে 2টো বক্তৃতা দিয়েছিলেন প্যারিস সায়েন্স কংগ্রেসে, একটাও পাওয়া যায় না। স্বামীজি কি বলেছিলেন? তিনি বেদান্তের ওপর বলেছিলেন, শরীর খারাপ ছিল, কিন্তু ফরাসি ভাষায় বলেছিলেন। গুডউইন হলে আমরা সেটা পেতাম, আমরা পাই না। দ্বিতীয়বার গিয়ে স্বামীজি আমেরিকায় কি শোনালেন তাদের, গুডউইনের কাছে আমরা চিরঋণী। যদি না পেতাম এই কলম্বো টু আলমোড়াই পেতাম না। যেমন আমরা মহেন্দ্রনাথের কাছে চিরঋণী, মহেন্দ্রনাথ না থাকলে আমরা পেতাম না স্বামীজি ইংল্যান্ডে কি করেছেন। শারদানন্দজির সাথে ছিলেন, তিনি তো লেখেননি স্বামীজি জন ভেনের কাছে গেছেন, তিনি তো লেখেননি স্বামীজি ম্যাক্স মুলারের কাছে গেছেন, তিনি লেখেননি যে স্বামীজি যখন ছিলেন তখন যদি কোনো মেলা হয় স্বামীজি মেলায় পাঠাতেন, এবং যখন স্বামীজি ইংল্যান্ডে আছেন বড় মেলা হয়েছিল তিনি নিজে যাননি, কিন্তু শারদানন্দজি এবং মহেন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। মেলায় কেন স্বামীজি যেতেন? কারণ স্বামীজির মনে হয়েছিল যে ভারতবর্ষের মানুষ যে তৈরি করে সেটা মেলার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বিক্রি করা সম্ভব। আপনি যে কোনো ভারতীয় লেখা পড়ুন, 1895, 96, 94, 1890, কেউ ভাবতেই পারেনি আরে ভারতবর্ষের একটা এখানকার শিল্পীর হাতে তৈরি করা জিনিস এবার আমেরিকায় বিক্রি হবে নাকি। আমরা তো হীনমন্যতায় ভুগতাম। স্বামীজি বুঝেছিলেন, শিকাগো কনফারেন্সকে মেলায় বেড়াতেন, স্বামীজি প্যারিস কংগ্রেসে মেলায় ঘুরেছিলেন, তার পাশে বিরাট মেলা ছিল, এবং স্বামীজি যারা পরিব্রাজক পড়েছেন তারা অসাধারণ বর্ণনা পাবেন। যেদিন স্বামীজি প্যারিস ছাড়ছেন সেদিন অসম্ভব বৃষ্টি, এবং মেলার যে স্টলগুলো হয় কাঠের বানানো, সে খড়কুটোগুলোও জলে ভেসে যাচ্ছে। স্বামীজি অপূর্ব লেখা লিখেছেন। যদি আমরা শেষ করতে পারি চিঠিপত্র, এখনও অনেক বাকি আছে, তাহলে আমরা স্বামীজির পরিব্রাজকটা বাকচক্রে ধরব। বাকচক্র 4 বছর হয়ে গেল দেখতে দেখতে। এই ধরুন পরিব্রাজক যদি আমরা ধরতে পারি তাহলে কমসে কম আরও 2 বছর লাগবে। কিন্তু আমার বলা রইল কেন জানেন? কারণ বাকচক্রের মাধ্যমে আমরা স্বামীজির মনটাকে বহু মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। এটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। দেখুন আমাদের ট্র্যাজেডি কি জানেন? আমরা বাঙালি, তো ভারতীয় ছেড়ে আমরা বাঙালি, আমরা না নিজেদের অ্যাচিভমেন্টটাকে বড় করে দেখি না, আমাদের ধারণাই নেই। ধরুন এই যে বাকচক্র 4 বছর চলল, বহু মানুষ দেখলেন। যে কোনো জিনিস প্রত্যেক শনিবার বসে দেখা অত সোজা কথা নয় আজকালকার দিনে। কেউ আর দ্বিতীয়বার শুনতে চায় না। তারা শুনছেন কেন? সুজিতদা বলছেন বা আমি বলছি বা পবিত্র পৌঁছে দিচ্ছে বলে নয়, টানটা বিবেকানন্দের প্রতি, যে বিবেকানন্দ কি বলেছেন তার প্রতি টান। এই যে টানটা আমরা তৈরি করতে পেরেছি, এটাই ছিল আমাদের প্রথম থেকে সেই যে উদ্দেশ্য ছিল, এখনও সেই একই উদ্দেশ্য আছে। আপনারা তো সুজিতদার কাছে শুনেছেন যে আমরা দমদমে একটি অনুষ্ঠান করেছি। আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমন্ত্রণ আসছে এবং দূর দূরান্ত থেকে। এবং আমি বলছি আপনাদের, বাকচক্র ইজ এ সিরিয়াস এক্সারসাইজ। ভাবার কোনো কারণ নেই যে আধ ঘন্টা ধরে আমরা চ্যাংড়ামি করি।
ভাবার এও কোনো কারণ নেই যে আমরা কেন একটা মাস 10 মিনিট, একটা বার আধ ঘন্টা বললাম। এই যে আমরা আধ ঘন্টা বলি, আমাদের বারবার মনে হয়েছে যে আধ ঘন্টাই মানুষের ধৈর্য থাকে। আমরা যদি 10 মিনিট বলতাম তাহলে স্বামীজির চিঠিপত্র পৌঁছানো সম্ভব ছিল না। আমরা যদি 1 ঘন্টা বলতাম মানুষের ধৈর্য থাকতো না। আধ ঘন্টাটা শুনেন, এখন কানটা তৈরি হয়ে গেছে। ক্লাসিক্যাল গানে যেমন আগে কান তৈরি করতে হয় গানটা বুঝতে, বাকচক্রের কানটা তৈরি হয়ে গেছে। এবং সেটা আমাদের পক্ষে একটা আমি মনে করি অ্যাচিভমেন্ট, কারণ আমরা বিবেকানন্দকে প্রচার করতে চাই। স্বামী হিরণ্ময়ানন্দজির বিখ্যাত কথা আছে, তিনি মঠে যখন মহাসম্মেলন হয়েছিল 1980 সালে, আমি সেখানে উপস্থিত ছিলাম। হিরণ্ময়ানন্দজি বলেছিলেন, তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক ছিলেন, বলেছিলেন যে গৃহীরা যদি সত্যিই স্বামীজিকে ভালোবাসেন তাহলে গৃহীদের কাজ স্বামীজিকে মানুষের মধ্যে প্রচার করা। অসাধারণ বলতেন তিনি, বাস্তবিক এটি শুধু সাধুদের কাজ নয়, এটি গৃহীদেরও কাজ। আপনি যদি স্বামীজিতে বিশ্বাস করেন তাহলে আপনাকে তো স্বামীজির কথা ছড়িয়ে দিতে হবে। তো গুডউইন সেই ছড়ানোর কাজটা করেছিলেন। গুডউইনকে স্বামীজি ব্যাডউইন বলে ডাকতেন। তার কারণ হচ্ছে গুডউইন রেস খেলতে যেতেন এবং রেস খেলতে গিয়ে রেসে হেরে ফিরতেন। যেই ফিরতেন স্বামীজিকে বলতেন, দেখো আমি হেরে গেছি। স্বামীজি বলতেন, তোমার তো গুডউইন নামটাই ভুল, তোমার নাম ব্যাডউইন। তারপরে গুডউইন যখন মারা গেলেন, একটি চিঠি লিখেছিলেন, আলমোড়াতে তো খবরটা আসে, উডাকামান্ডে মারা যান গুডউইন, মাত্র 27 বছর বয়সে। এই নিউমোনিয়া হয়, ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন। ভীষণ তার ক্রিকেট খেলা দেখার শখ ছিল। স্বামী শারদানন্দজিকে কাউন্টি ক্রিকেট দেখাতে নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডে। গুডউইনের মাকে স্বামীজি একটি অসাধারণ কবিতা লেখেন এবং কবিতা লেখার পর একটি চিঠি লেখেন। সেই চিঠিতে স্বামীজি বলেন, উইথ হিজ ডেথ মাই পাবলিক ভয়েস হ্যাজ বিন স্টোলেন। আমরা তো মন দিয়ে বিবেকানন্দজি পড়ি না, মাই পাবলিক ভয়েস হ্যাজ বিন স্টোলেন। এই যে আমার জনসমক্ষে বক্তৃতা, সেটি আজকে থেকে স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 1898 সালে গুডউইন মারা যান। স্বামীজি 99 সালে দ্বিতীয়বার বিলেত যান বা আমেরিকায় যান, যাই বলুন, আমি পাশ্চাত্যকে বিলেত বলি, তো গুডউইনের জন্য সেই অবস্থাটা হয়েছিল। এবং সিস্টার ক্রিশ্চিনকে একটা চিঠি লেখেন স্বামীজি, নিজের মনের অবস্থাটা বলতে, I am the blue infinite sky, the clouds may cast over me, but I am the same infinite blue. আমি নীল আকাশ, তার ওপর পেঁজা তুলোর মতো মেঘ জমা হয়, কিন্তু আমি সেই এক নীল আকাশ। এই যে এক একটি মানুষ চলে যাচ্ছেন, এটি স্বামীজির কাছে একটা বিরাট ধাক্কা। কারণ গুডউইন স্বামীজির সত্যিকারের দ্রুত শ্রুত লিপিকার ছিলেন। ইংল্যান্ডে ইটি স্টাডি একটা বিজ্ঞাপন দিয়েছিলেন যে স্বামীজির যা বক্তৃতা বাড়ছে, একজন দ্রুত শ্রুত লিপিকার দরকার। গুডউইন সেখানে সেই বক্তৃতায়, সেই যে খবরের কাগজে বিজ্ঞাপনে আসেন এবং স্বামীজিকে ভালোবেসে ফেলেন। 1897 সালে স্বামীজির সঙ্গে ফিরেছিলেন তো ভারতবর্ষে, এবং গুডউইনের বিরাট গোঁপ ছিল। সেই তারপর মাদ্রাজে যখন স্বামীজিকে দেখলেন যে অব্রাহ্মণ বলে মন্দিরে ঢুকতে দিচ্ছে না, গুডউইন বলেছিল, ছেড়ে দিন এই দেশ, চলুন আমরা আবার পাশ্চাত্যে ফিরে যাই। কারণ তিনি পাশ্চাত্যে বিবেকানন্দের জনপ্রিয়তা দেখার সাক্ষী। মিস্টার এবং মিসেস সেভিয়ার স্বামীজির স্বামীজির সঙ্গে এসেছিলেন। ক্যাপ্টেন ও মিসেস সেভিয়ার এবং মিস্টার গুডউইনের সঙ্গে 16 তারিখে ভারতের দিকে যাত্রা করছি। সেভিয়ার দম্পতি ও আমি নেপলসে জাহাজ ধরব। রোমে 4 দিন সময় পাওয়া যাবে, তার মধ্যে আলবার্টার সঙ্গে দেখা করে বিদায় নেব। আলবার্টা হচ্ছে ফ্রান্সিস লেগেটের ছেলে, জোসেফিন ম্যাকলাউডের বোনপো। এবং সেখানে ক্যাপ্টেন এবং মিসেস সেভিয়ার, এবং ক্যাপ্টেন এবং মিসেস সেভিয়ার তারা এসে তারা সব বিক্রি করে দেন স্বামীর সঙ্গে ভারতবর্ষে আসবেন বলে। কোথায় থাকবেন? তারা মায়াবতীতে অদ্বৈত আশ্রম তৈরি করেন, এবং ম্যাকগ্রেগার বলে একজন ছিলেন, তার চা বাগান কেনা হয়। সেই চা বাগান কিনে তারা মায়াবতীতে আশ্রম তৈরি করেন। স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্য থেকে ফিরে খবর পান মিস্টার সেভিয়ার মারা গেছেন। স্বামীজি ওই একবারই মায়াবতী গিয়েছিলেন, এবং সেই মায়াবতীতেই ঘটনা ঘটল। সেখানে দেখলেন যে শ্রীরামকৃষ্ণের পট পুজো হচ্ছে। স্বামীজি কিছু বলেননি দিনের বেলায়, কিন্তু রাত্রে তেড়ে গালাগালি দিয়েছিলেন। কারণ তিনি চেয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান হবে যেখানে বিদেশিরা এসে থাকবে এবং সেখানে অদ্বৈত মতে ঠাকুরের সাধনা হবে। তো মিসেস সেভিয়ার এবং ক্যাপ্টেন সেভিয়ারের বিরাট ভূমিকা রয়েছে আমাদের দেশে। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় এদের সকলের জন্মদিন খুব ধুমধাম করে পালন করা উচিত। এটা আমার ব্যক্তিগত মত। আমরা জানি না, ধরুন রামকৃষ্ণ মিশনে যে এত মানুষ যান, এত মানুষ দীক্ষা নেন, তাদের যদি বলেন, আচ্ছা বলুন তো
গুডউইনকে, খুব আর 1% লোক বলতে পারবে। এটা খুব দুর্ভাগ্য আমাদের, কারণ আমরা তো রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়ি না, একদম পড়ি না। না পড়ার জন্য এই সমস্যাগুলো হয়। কিন্তু এদের যে কি বিরাট কন্ট্রিবিউশন, গুডউইন না থাকলে হতো না। স্বামীজির কথা আমরা জানতে পারতাম না কী বলেছেন। মহেন্দ্রনাথ তো স্বামীজির সঙ্গে দেখেছেন বিলেতে বক্তৃতা দাদাকে, কিন্তু মহেন্দ্রনাথ তো বক্তৃতা লিখতে পারেননি, কারণ স্বামীজি এত তাড়াতাড়ি বলতেন, ও ট্রেন্ড লোক ছাড়া সম্ভব নয়, যে কারণে মহেন্দ্রনাথ লিখতে পারতেন না। মহেন্দ্রনাথ বলছেন যে আজকে স্বামীজি বক্তৃতা করতে গেছেন, বিকেলে ফিরেছেন, স্বামী শারদানন্দকে বক্তৃতা করা শেখাচ্ছেন, কিন্তু লিখতে পারেননি। ওই স্টেনোগ্রাফার যারা হয় তারা তো শর্ট হ্যান্ডটা জানে, তারা খুব তাড়াতাড়ি লিখে নিতে পারে। এবং তারপর গুডউইন এত সিনসিয়ার ছিলেন যে তিনি সেটাকে দেখাতেন। এবং মিস্টার এবং মিসেস সেভিয়ারের কথা স্বামীজি তারপর বলছেন যে আগামী সপ্তাহে 3টে বক্তৃতা, ব্যাস, তারপরে এই মরশুমের মতো আমার লন্ডনের কাজ শেষ। অবশ্য এখানকার সকলেই ভাবছেন এই সাফল্যের মুখে কাজটা ছেড়ে যাওয়া বোকামি, কিন্তু আমার প্রিয় প্রভু বলছেন প্রাচীন ভারতের অভিমুখে যাত্রা করো, আমি তার আদেশ পালন করব। স্বামীজি যে ফিরে এসেছিলেন, ফিরে না এলে রামকৃষ্ণ মিশনটি হতো না। তাই জন্যেই স্বামীজির ফিরে আসা। ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু ওখানে ভালো হতো এখানের থেকে, কারণ দেশটা ঠান্ডা বলে। তখন যেহেতু ডায়াবেটিসের চিকিৎসা নেই, তাই ঠান্ডা জায়গায় ডায়াবেটিক পেশেন্টরা ভালো থাকেন। স্বামীজির টান অনুভব করলেন কেন, তাড়াতাড়ি একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলতে হবে। আরেকটা কথা কি জানেন তো, আমি প্রচুর ডাক্তারের সঙ্গে কথা বলেছি, যারা শরীরটা খারাপ হচ্ছে বোঝে, তারা বোঝে টাইম রানিং আউট। স্বামীজি সেটা বুঝতে পেরেছিলেন যে আমার সময় শেষ হয়ে আসছে, সময় আমার কাজটা করতেই হবে। এই যে শ্রীরামকৃষ্ণ দিয়ে গেলেন, সেটাকে তো জগতের মধ্যে ছড়াতে হবে। শ্রীচৈতন্য তো অনেক কিছু দিয়ে গেলেন, শুধু প্রতিষ্ঠান হলো না বলে চৈতন্যদেব হারিয়ে গেলেন। তার মতন পণ্ডিত, তার মতো সমাজ সংস্কারক, তার মতন মেধাবী, ওই রকম বাঙালি তো আর দ্বিতীয় হয়নি। স্বামীজি সব ঠাকুর সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে তার মধ্যে শঙ্করের জ্ঞান এবং চৈতন্যের প্রেম যুক্ত হয়েছিল। ওয়ান শঙ্কর হ্যাড এ গ্রেট হেড, দাদা চৈতন্য আর লার্জ হার্ট। কিন্তু স্বামীজির মনে হয়েছে যে ঠাকুরের কথা কেন বলতে হবে, আধুনিক বলে। যে মানুষ নেতিবাচক কোনো বোধ মানে না, সেই তো এ যুগের প্রফেট। সারা পৃথিবীতে এই নেতিটা আবার ফিরে আসছে, সারা পৃথিবীতে নানাভাবে। আমি কাগজে চাকরি করি বলে আমি নিয়মিত বিদেশি কাগজগুলো পড়ি, এবং যেহেতু আমি চমস্কির ভক্ত, তাই জন্যে কীভাবে নেতিটা ফিরছে পৃথিবীতে অকল্পনীয়। স্বামীজি তাই ঠাকুরকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং অন্তর থেকে বিশ্বাস করেছেন যে মানুষ যদি অনন্তকে ছোঁয়, এবং এমন যদি একটি ধর্ম করা যায় যে সব ধর্মের মিলন বা সম্মিলিত ধর্ম, তাহলেই পৃথিবী একমাত্র বাঁচবে। এবং সাথে এও বিশ্বাস করেছেন মানুষ যদি মূলত আধ্যাত্মিক না হয়, তার কোনো মুক্তি নেই। এই তিনটি স্বামীজিকে ভারতবর্ষে আবার টেনে এনেছিল। তিনি প্রতিষ্ঠান করেছিলেন, তিনি বিপ্লবীদের জাগিয়েছিলেন, এবং ভারতবর্ষের একটা নতুন দিশা দেখিয়েছিলেন। এমনভাবে দেখিয়েছিলেন যে 1902 সালে চলে গেছেন এখনও ভারতবর্ষের জনপ্রিয়তম মানুষ। এবং একজন বিখ্যাত লেখক শশী থারুর, তিনি কিছুদিন আগে লিখেছেন, ইট হ্যাজ বিকাম ফ্যাশন দিস ডেজ টু কোট বিবেকানন্দ। বাস্তবিক দেখবেন যে কোনো জিনিসে, আপনারা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। একটি বই আছে ইন্ডিয়ান ইকোনমি, দাত সুন্দরামের লেখা। একসময় খুব এই বইটা পড়তো লোকে, কমার্স যারা পড়তো দাত সুন্দরামের বই পড়তো। সেইখানে স্বামীজির একটি কোট ব্যবহার করা আছে, অসাধারণ কোট। ইফ এ ম্যান ওয়ার্কস হার্ড, his stomach goes fast and head afterwards. It will take many years for the head to go fast. মানুষ যখন পরিশ্রম করে, আগে তার যকৃৎ যায়, মানে তার খিদে পায়, তারপর মাথা যায়। বহু বছর লাগবে যকৃতের থেকে মাথাকে আগে বেশি কাজ করতে। অপূর্ব। সেই ইন্ডিয়ান ইকোনমিতে দত্তসুন্দরাম এই কোটটা স্বামীজির ব্যবহার করেছেন। স্বামীজি অতি আধুনিক ছিলেন। তাই জন্যে আমাদের আবার অনুরোধ করে শেষ করছি আপনাদের, নিয়মিত বিবেকানন্দ পড়ুন, জানুন, এবং যখন মনে হবে যে বিবেকানন্দ বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, সুজিতদাকে সঙ্গে সঙ্গে ফোন করুন। এবং সুজিতদা দেখবেন আমরা আপনাদের চেষ্টা করব যে স্বামীজিকে
কোন পথে গেলে ঠিক বোঝা যায় সেটি আপনাদের বলে দেওয়ার, যেটা আমাদের মত, আমাদের যেটা বিশ্বাস, যেটা আমাদের মতো করে। সবাই তো স্বামীজিকে একভাবে বোঝেন না, কিছু কিছু মানুষ অন্যভাবে বোঝেন, কিছু কিছু অনেকে বলেন তিনি শিবের অবতার বলে মাথায় প্রণাম করেই চলে যান। আমরা বলি তার বিশ্লেষণ করা প্রয়োজন, আমরা মনে করি তাকে সমাজে ছড়িয়ে দেওয়া প্রয়োজন, আমরা মনে করি তার হৃদয়টাকে সমাজে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তাহলেই একমাত্র দেশ বাঁচবে। আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম